বিখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবীর ভাত গল্পটি নিয়ে আজকে আমি আলোচনা করব। ভাত গল্পটি দ্বাদশ শ্রেণীর পাঠ্য। প্রথমে লেখিকা পরিচিতি। 1926 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি বর্তমান বাংলাদেশের ঢাকা শহরে সাহিত্যিক মহাশ্বেতা দেবী জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন তৎকালীন সময়ের একজন উল্লেখযোগ্য কবি ও গদ্যকার মনীষ ঘটক এবং তার কাকা ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক। তিনি বিবাহসূত্রে আবদ্ধ হন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্যের সঙ্গে। মহাশ্বেতা দেবীর পুত্র নবারুণ ভট্টাচার্য ছিলেন এ সময়কার একজন বিশিষ্ট সাহিত্যিক। মহাশ্বেতা দেবীর হাতে রচিত হয়েছে বাংলা সাহিত্যের বহু অমূল্য সম্পদ। তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে নটি, 1084 মা, অরণ্যের অধিকার, রুদালি, নৈরিতে মেঘ, বিরসা মুন্ডা, স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প প্রভৃতি তার অমর সৃষ্টি। তার সাহিত্যকর্মের জন্য ম্যাগসেসে, সাহিত্য একাডেমি, জ্ঞানপীঠ প্রভৃতি বহু পুরস্কার তিনি লাভ করেছেন। 2016 খ্রিস্টাব্দের 28শে জুলাই মহাশ্বেতা দেবীর জীবনাবসান ঘটে। উৎস: ভাত গল্পটি মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প গ্রন্থ থেকে গ্রহণ করা হয়েছে। এবারে গল্পের আলোচনায় আসব। তার আগে একটু বলে রাখি, সাহিত্যিক মহাশ্বেতা দেবী সাধারণত সমাজের নিম্নবর্গের ব্রাত্য মানুষদের ভাষাকে অবলম্বন করে নির্যাতিত মানুষের জীবন কাহিনী লিখেছেন। তার আলোচ্য গল্প ভাত গল্পটিও কিন্তু সেই নির্যাতিত মানুষের কাহিনী নিয়ে। গল্পটিতে যেমন তিনি আঞ্চলিক ভাষার প্রয়োগ ঘটিয়েছেন, তেমনি ধনী দরিদ্রের যে আর্থিক বৈষম্য আবহমান কাল ধরে চলে আসছে সেটাও ভীষণ সুন্দরভাবে জীবন্ত করে ফুটিয়ে তুলেছেন তার এই ভাত গল্পে। ভাত গল্পে আমরা দেখতে পাই সুন্দরবনের বাদা অঞ্চলের ভাগচাষী ভূমিহীন উৎসব নাইয়া, মাতলা নদীর তীরে তার বাড়ি। ঝড় জলের রাতে স্ত্রী সন্তান হারিয়ে সর্বসন্ত হয়ে পড়েছে। তারপর পেটের তাগিদে একটু ভাত খাওয়ার আশায় শহরে আসে। তার গ্রাম সম্পর্কিত এক বোন বাসিনী শহরের এক ধর্নাঢ্য ও সম্পন্ন বাড়িতে কাজ করে। উৎসব নাইয়া সেই বাড়িতেই আসে কাজের বিনিময়ে ভাত খাওয়ার আশায়। এরপরে আমরা আসছি মূল গল্পের আলোচনায়। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কীরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট। চেহারাটা বুনো বুনো, কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে, কাজ করবে। প্রথমেই একটি লোকের পরিচয় পাই। তার চেহারাটা দেখতে ভালো লাগেনি বড় বউয়ের কাছে, তার চেহারাটার মধ্যে একটা বুনো বুনো ভাব রয়েছে, কিন্তু বামুন ঠাকুর বলল সে কাজ করবে, তার বিনিময়ে ভাত খাবে। কোথা থেকে আনলে? এ সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। দেখো, এখানে বড় পিসিমার প্রবেশ ঘটল। বড় পিসিমা হলো বড় বউয়ের বড় পিসিমা, অর্থাৎ পিসি শাশুড়ি। সবাই বলে সংসার ঠেলবার কারণে অমন বড় লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। অর্থাৎ সেই পিসিমার কেন বিয়ে হয়নি? কারণ দেখো এখানে বলেছে তারপরই, তখন বউ মরে গেলে বুড়োকর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। নাটাঝামটা বলতে নাজেহাল হচ্ছিল। অর্থাৎ বুড়োকর্তার বউ যখন মারা যায়, বুড়োকর্তার বউ মারা যায়, তখন সে সংসার নিয়ে নাজেহাল হচ্ছিল। তাই বড় পিসিমার বিয়ে দেয়নি, তাকে সংসার সামলাতে হয়েছে। বড় বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। বড় বাড়ির লোকেরা সবাই এরকম বলে যে সেই বড় পিসিমার বিয়ে ঠাকুরের সঙ্গে হয়েছে, উনি দেবতার সেবিকা, তাই আলাদা করে ওনার বিয়ের প্রয়োজন নেই। বড় বাড়িতে শিব মন্দিরও আছে একটা। বুড়োকর্তা এ রাস্তার সবগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছিলেন। দূরদর্শী লোক ছিলেন, তার জন্যই এরা করে খাচ্ছে। বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। দেখো, আমরা প্রথমে দেখলাম বুড়োকর্তার
স্ত্রী মারা গেলে বুড়োকর্তা সংসার সামলাতে নাজায়াল হচ্ছিল, তাই সংসার ঠেলবার কারণে বড় পিসিমা সে বড়লোকের মেয়ে হয়ে তাকে বিয়ে দেয়নি। তারপরে আমরা দেখতে পাচ্ছি বুড়োকর্তা তার বাড়ির অনেকগুলো বাড়ি শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি প্রভৃতি শিবের বহু নামে রেখে সেগুলোকে দেবত্র সম্পত্তিতে পরিণত করেছিলেন। তাই এখানে তাকে কিন্তু দূরদর্শী লোক বলা হয়েছে। এবং এটা করার ফলে পরবর্তীকালে তার পরিবারের যে সন্তান সন্ততি তাদের খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন, তাদের গ্রাসচ্ছাদনের একটা ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন। আর যেহেতু তিনি সবগুলো বাড়ি শিবের নামে করে দিয়েছিলেন, তার কারণে কি হলো, সেই বাড়ির ছেলেরা চাকরি বাকরি না করেও কিন্তু সুখে দিন কাটাচ্ছিল। একথাই এখানে লেখিকা বলতে চেয়েছেন। তারপরে এসব কথা সত্যি না মিথ্যা কে জানে। কোন কথার কথা বলা হয়েছে? কারণ ওই যে বলেছে যে উনি আমার পতিদেবতা, বড় পিসিমা বলেছিল উনি আমার পতিদেবতা, অর্থাৎ শিবকে উনি পতিদেবতা বলেছেন। তাই নাকি উনি বলেছিলেন যে আমাকে মানুষের সঙ্গে বিয়ে দিও না। সেই কথাটা এখানে বলা হয়েছে। এসব কথা সত্যি না মিথ্যা কে জানে। বড় পিসিমা চিরকাল এ সংসারে হেসেল দেখেছেন। হেসেল বলতে রান্নার দায়িত্ব সে সামলেছেন। ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবা করেছেন। তাহলে বড় পিসিমাকে তার বাবার সেবা করেছে আর হেসেল সামলেছে, এই কাজগুলো বড় পিসিমাকে করতে হয়েছে। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয় সেই ডেকে আনলো। তাহলে বড় পিসিমা এবার বড় বউকে সেই কথার উত্তর দিল। ওই যে বলল কোথা থেকে আনলে, সেই লোকটাকে বড় পিসিমা বলল বাসিনীর কে যেন হয়, বাসিনী এই লোকটাকে ডেকে এনেছে। বড় বউ বলে কীরকম দেখতে, মানে সেই লোকটা যে কীরকম দেখতে সেটা বড় বউ বড় পিসিমাকে বলল। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? অর্থাৎ এখানে একটু বড় পিসিমা বড় বউকে ব্যঙ্গ করেছে যে দেখতে ভালো হোক বা না হোক ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি, অর্থাৎ কার্তিকের মতো দেখতে কেউ আসবে নাকি, সেটা এখানে বলতে চেয়েছে। তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙ্গুল বেঁকে যাচ্ছে। 14 দফায় বলতে 14 খেপে খেপে। এখানে বলতে চেয়েছে যে অনেক কাজ করবে, যে লোকটি এসছে সে অনেক কাজ করবে, তার বিনিময়ে দুটো খেতে দেবে। আর তোমাদের বাড়িতে যে চাল রয়েছে সেটা তো তোমাদের কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে। বাদা বলতে জলাভূমি, একটি জলাভূমি সম্পন্ন একটি বিশেষ অঞ্চলকে বলা হয় বাদা। সেই বাদা থেকে চাল আসছে, তা দিতেও তোমাদের আঙ্গুল বেঁকে যাচ্ছে, মানে তা দিতেও তোমাদের এত কার্পণ্য। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে, ঠেস মানে বিদ্রূপ থাকে। বড় বউ বড় পিসিমার এই কথাটা শুনে চুপ করে যায়। তোমাদের মানে কি? বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? এখানে বড় বউ মনে মনেই বলল যে বড় পিসিমা কি অন্য বাড়ির লোক, আমাকে যে তোমাদের বলল। বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, সেজন্যই হোমযজ্ঞী হচ্ছে, তার জন্য এই লোক খাবে। এবার বড় পিসিমা বলল যে তোমার শ্বশুর মরতে বসেছে, সেই জন্যই তো আজ এই হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে, এত লোকজন, এত রান্নাবান্না, সেজন্যই হচ্ছে, সেজন্যই লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুর মরতে বসেছেন, 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন, টনক বলতে শক্ত সমর্থ। বড় বউ বড় পিসিমার প্রত্যুত্তরে আর কোনো কথা বলে না। সে জানে বড় পিসিমা যে কথা বলেছে সবই সত্য কথা, তার শ্বশুর সত্যিই মরতে বসেছে। তার শ্বশুরের বয়স এখানে জানতে পারি আমরা 82 বছর, অর্থাৎ এই 82 বছর বয়সেও সে কিন্তু বেশ শক্ত সমর্থ ছিল, সেটা এখানে দেখতে পাই। তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তাই বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়, অর্থাৎ তার শ্বশুরমশাইয়ের লিভার ক্যান্সার হয়েছে, সেটা আমরা দেখতে পাই। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকাপোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি মাছের যোগ্যি লেগেছে। রেঁধে ভেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। তাহলে এখানে মেজ বউয়ের পরিচয় পাচ্ছি। মেজ বউর কাজ হলো তার শাশুড়িকে রেঁধে ভেড়ে খাওয়ানো। কেন খাওয়ানো?
কারণ শ্বশুরমশাই যদি মরে যায় তাহলে সে আর মাছ মাংস খেতে পারবে না, তাই তার আগে সে কিন্তু পেট পুরে বিভিন্ন ধরনের মাছ খেয়ে যাচ্ছে এবং সেটা রান্না করে দিচ্ছে মেজ বউ। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেল সে ঘরে। সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না। দেখো এখানে শ্বশুরমশাইয়ের ঘরে একজন নার্স রয়েছে শ্বশুরমশাইয়ের সেবা করার জন্য, বড় বউ এখন সেই ঘরে গেল, কারণ সে যখন যাবে নার্স এসে সেই ফাঁকে একটু চা খেয়ে যাবে। আর এখানে বলেছে সেজো ছেলে বিলেতে, সেজো ছেলে যে রয়েছে সে বিলেতে থাকে, তার আসার কথা ওঠে না। ছোট, মেজো ও বড় ঘুমোচ্ছে। দেখো শ্বশুরমশাই মারা যাবে বলে যজ্ঞী হচ্ছে, তাকে বেশি দিন বাঁচিয়ে রাখা যায় যাতে তার জন্য, কিন্তু তার 3 ছেলে ছোট, মেজো এবং বড় ছেলে কিন্তু এখনও ঘুমোচ্ছে। এবাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, সেই জন্যই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্র বাড়ি আর বাদা অঞ্চল, অসাগর জমি থাকলে কাজ বা করে কে? খুব সুন্দর এখানে বলেছে দেখো। তাহলে এরা কাজ করছে না কেন? কারণ এদের অঢেল সম্পত্তি। অসাগর বলতে প্রাচুর্য বোঝাতে, প্রচুর সম্পত্তি বোঝাতে অসাগর জমির কথাটা বলা হয়েছে। যে 18খানা যাদের দেবত্র বাড়ি রয়েছে, শিব মহেশ্বরের নামে দেবত্র বাড়ি যাদের রয়েছে, এবং বাদা অঞ্চলে অর্থাৎ সেই জলাভূমি অঞ্চলে যাদের প্রচুর জমি রয়েছে, তাদের চাকরি করার প্রয়োজন হয় না। শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে শ্বশুর নেই সেই অবস্থাটা কেমন হবে। বড় বউয়ের মনের ভিতরে কিন্তু একটু চিন্তা চলে এসছে, যদি শ্বশুরমশাই না থাকে তাহলে কি হবে। ক্যান্সার, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি। অর্থাৎ শ্বশুরমশাইয়ের যে লিভারের ক্যান্সার হয়েছে সেটা আগে থেকে বোঝা যায়নি। বোঝা গেল যখন, তখন আর কিছু করবার নেই। বড় বউ ভাবতে চেষ্টা করে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা, শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। বড় বউয়ের কাছে শ্বশুরমশাই ছিল ঠাকুর দেবতার সমান, তাই সে একটু চিন্তিত। সে ভাবতে বসছে যে শ্বশুরমশাই যদি না থাকে তাহলে সংসারের অবস্থা কি হবে। তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো। শত ঠাকুর আসুক, তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি। তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কি আর করতে হবে না, কে জানে। খুব ভালো কথা বলেছে দেখো। বড় বউ তাহলে শ্বশুরের জন্য অনেক কাজ করত, তার জন্য দই পেত, ইসবগুলের শরবত করে দিত, সে খাওয়ার আগে তাকে রুটি লুচি করে দিতে হতো, বিছানা পাততে হতো, পা টিপে দিতে হতো। এই সমস্ত কাজ কিন্তু বড় বউকে শ্বশুরের জন্য করে দিতে হতো। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই যজ্ঞী হোম হচ্ছে। অর্থাৎ ডাক্তাররা বলে দিয়েছে হয়তো বেশি দিন বাঁচবে না, তাই হোম যজ্ঞী করে যদি তার বুড়োকর্তার আয়ুটা কিছুটা বাড়ানো যায় সেই চেষ্টা চলছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন। তান্ত্রিক বলতে যারা তন্ত্র সাধনা করে। তান্ত্রিক কেন এনেছেন? কারণ যজ্ঞ হবে এবং যজ্ঞের মাধ্যমে বুড়োকর্তাকে আরও কিছু বেশি দিন বাঁচিয়ে রাখার চেষ্টা হচ্ছে। বেল, কেওড়া, অশ্বত্থ, বট, তেঁতুল গাছের কাঠ এসেছে আধমন করে, সেগুলোর সব এক মাপে কাটতে হবে। কালো বেড়ালের লোম আনতে গেছে ভজন চাকর, শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু যজ্ঞ করার জন্য লাগবে, সেই জন্য এগুলোর ব্যবস্থা হয়েছে। তা ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। এবার আবার সেই প্রথম যে লোকটার বর্ণনা দিয়েছে সেই লোকটার কথা বলা হয়েছে। সেই লোকটাকে এই যে এত সব কাঠ কাটতে হবে, সেই কাঠ কাটার জন্য লোকটাকে আনা হয়েছে। ও নাকি কদিন খায়নি, অর্থাৎ সেই লোকটা কদিন খায়নি, বাসিনী এনেছে। বাসিনী হলো এই বড় বাড়ির কাজের মেয়ে, সে এই বাড়িতে কাজ করে, সেই লোকটাকে এনেছে। বাদায় থাকে অথচ ভাতের আহিঙ্কে এতখানি। আহিঙ্কে বলতে লোভ, বাদায় থাকে বলতে বাদায় সেই জলাভূমি অঞ্চল যেখানে ফসল ভালো হয়। এখানে বলতে চেয়েছে সেই লোকটা বাদায় থাকে অথচ তার ভাতের লোভ, সে ভাত পাচ্ছে না। এ আবার কী কথা? বাদায় চালের অভাব নাকি? দেখো না একতলায় গিয়ে ডোলে ডোলে কত রকম চাল থরে থরে সাজানো আছে। ডোলে বলতে বেতের তৈরি এক ধরনের শস্য রাখার পাত্র, তাকে বলা হয় যে ডোলে। অর্থাৎ বড় বাড়ির এত এত চাল রয়েছে অথচ ওই লোকটা খেতে পারছে না, সেটা এখানে অবাক লেগেছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়। নার্স চা খেয়ে আবার শ্বশুরমশাইয়ের ঘরে আসে, বড় বউ কিন্তু তখন নিচে নেমে যায়। আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে, তান্ত্রিক হোমে বসবার আগে খাওয়া দাওয়া সারতে হবে। হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচের হল ঘরে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা।
চালগুলো তো বের করে দেবে। এই যে দি, বড় পিসিমা এবার বললে তুমি যখন নেমেছো এবার চালগুলো বের করে দাও। ঝিঙেশাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে, রামশাল চালের ভাত মাছের সঙ্গে। বড়বাবু কনকপানি চাল ছাড়া খান না। মেঝো আর ছোটোর জন্য 12 মাস পদ্মজালি চাল রান্না হয়। বামুন চাকর ঝিদের জন্য মোচা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। অর্থাৎ এই বড় বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের চাল হয় এবং সেই সবাই কিন্তু এক চাল খায় না, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের চাল খায়, সেটা এখানে বলেছে। বাদার লোকটি কাঠ কাটতে কাটতে চোখ তুলে তাকালো, অর্থাৎ সেই বাদা থেকে যে লোকটি আসছে সে কাঠ কাটতে কাটতে মাঝে মাঝে তাকাচ্ছে, তার কিন্তু খিদে পেয়েছে, খিদে যেন তার চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। হ্যাঁ বাসিনি, এত নানাবিধ চাল। এবার সেই বাদা থেকে যে লোকটি এসছে সে একটু অবাক হয়েছে যে এত ধরনের চাল হতে পারে। বাসিনি এবার বলল, বাবুরা খায়, অর্থাৎ এই বাড়ির যারা ছেলে আছে তারা খায়। ওই 5 ভাগে ভাত হয়। সেই বাদার লোকটি একটু অবাক হলো যে 5 ভাগে ভাত রান্না হয় একটা বাড়িতে, হবে না? বাদা এদের কত জমি, চাল এনে পাহাড় করেছে, বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, আমিও বেচতেছি সে চাল। এবার বাসিনী বলল, হবে না, এদের অনেক জমি, অনেক চাল, এদের চালের পাহাড়, বড় পিসিমা কিন্তু সেই চাল থেকে লুকিয়ে লুকিয়ে বিক্রিও করে দিচ্ছে, আমি সেই চাল বেচে দিচ্ছি। বাদায় এদের চাল হয়, তা দে দেখি বাসিনী, 1 মুষ্টি চাল দে। সেই লোকটি বলল, বাদায় যখন এদের চাল হয় আমাকে 1 মুষ্টি চাল দে, 1 মুঠো চাল দে, গালে দে জল খাই, অর্থাৎ গালে দিয়ে একটু জল খাই। বড্ড যেমন আছর কাটতেছি পেটের মধ্যিখানে, অর্থাৎ যেমন মানে কেমন, ও বলছে কেমন যেন মোচড় দিচ্ছে, কাটতেছি মানে মোচড় কাটছে পেটের মধ্যে, খিদের চোটে তার পেটে মোচড় কাটছে। সেই কতদিন ঘরে আদা ভাত খাই নাই, অর্থাৎ রান্না করা ভাত অনেক দিন খাইনি, দে বাসিনি, বাগ্যতা করি তোরে, অর্থাৎ তোকে অনুরোধ করছি আমাকে চাল দে। আরে করো কি উৎসব দাদা? তাহলে লোকটির নাম উৎসব এবং বাসিনীর সম্পর্কে দাদা হয়। সে বলল, আরে করো কি উৎসব দাদা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছ? পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে, আমি ঠিক তাকে বাগে দিয়ে যাব, অর্থাৎ সুযোগ বুঝে আমি তোমাকে দিয়ে যাব, এখনই নিও না, তুমি হাত চালিয়ে নাও দেখি বাবা, অর্থাৎ হাত চালিয়ে তুমি কাজ করো, এদেরকে বলিহারি যাই, একটা লোক কদিন খায়নি শুনছো, আগে 4টি খেতে দে। অর্থাৎ সেই বাদার লোক সম্পর্কে বাসিনী বলছে যে আমার দাদা অনেক দিন খায়নি, তাকে আগে খেতে দাও, তারপর তাকে দিয়ে কাজ করাও। সেটা করছে না বলে ও একটু অবাক হয়েছে। বাসিনী চালগুলো নিয়ে চলে যাবার সময়ে মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, অর্থাৎ এতক্ষণ যে লোকটির সম্পর্কে আমরা বলছি লোকটির ভালো নাম হলো উৎসব। চিরকালই যে উৎসব নাইয়া নাম পরিচিত, অর্থাৎ তার ভালো নাম উৎসব, কিন্তু সে সকলের কাছে পরিচিত উৎসব নাইয়া। গত কয়েকদিন সে সত্যিই খায়নি, কপালটা মন্দ, তার বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হচ্ছিল ততদিন সে খেতে পারেনি। চন্নুনির মা, চন্নুনি রে তোমরা রা কারো না কেন, কোথা ওইলে গো? অর্থাৎ এখানে তার গ্রামে খিচুড়ি দেওয়া হয়েছিল, সে খেতে পারেনি, কারণ সে চন্নুনির মাকে খুঁজছিল। চন্নুনির মা বলতে তার পত্নীর কথা বলা হয়েছে, তার স্ত্রীর কথা বলা হয়েছে। চন্নুনি হয়তো তার মেয়ে, তাদের খুঁজে পাচ্ছিল না, তাদের খুঁজছিল, তাই কিন্তু সে গ্রামে যে খিচুড়ি রান্না করে দেওয়া হয়েছিল সে কিন্তু খেতে পায়নি। বস্তুত এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, তখন তার বুদ্ধি হরে গিয়েছিল, অর্থাৎ বুদ্ধি লোপ পেয়েছিল। সে যখন চন্নুনির মা চন্নুনিকে খুঁজে বেড়াচ্ছিল তখন তার বুদ্ধি লোপ পেয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টি, ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়ে। একদিন প্রবল ঝড় বৃষ্টির সময় ছেলে মেয়েগুলোকে জড়িয়ে ধরেছিল তার বউ, এবং প্রবল শীতে সে কাঁপছিল ভয়ে। সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল মানে চাপ দিচ্ছিল। বউ ছেলে মেয়েকে ধরেছিল আর উৎসব কী করেছিল, মাটির খুঁটিটা ধরে নিচের দিকে চাপ দিচ্ছিল যাতে খুঁটিটা ভেঙে না যায়। মাঝখুঁটিটি মাতাল আনন্দে টলছিল, ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেপে উঠছিল। উৎসব বলে চলছিল, ভগবান ভগবান ভগবান। অর্থাৎ এখানে মাতলা নদীর তীরে উৎসব নাইয়ার বাড়ি, এবং সেখানে প্রবল ঝড় বৃষ্টি হয়, বন্যা হয়, তখন কিন্তু তার ঘর ভেঙে গিয়েছিল।
এবং সে ভগবানকে ডাকছিল। কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথামুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল, এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটফটিয়ে উঠে এসেছিল। জল উঠল, জল নামলো, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি গেল। অর্থাৎ প্রবল ঝড় বৃষ্টিতে কিন্তু উৎসব তার স্ত্রী পুত্র কন্যাদের সবাইকে হারিয়েছে। অর্থাৎ উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল। সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচে থেকে কোনো সাড়া পাবার আশায় উৎসব পাগল হয়ে যায়। উৎসব কিন্তু তখনও আশা করছিল ঘরের চালের নিচে বা কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু পায়নি। কে কোথায়, পাগল নাকি উৎসব? উৎসব পাগলের মতো খুঁজছিল। সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন দাস একটি লোক, তার সে কি বলেছিল শুনছি। সাধন বলে, তোরেও তো টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। সাধন দাস বলছে, খুঁজে লাভ নেই, তোমাকেও কিন্তু টেনে নিচ্ছিল, ভাগ্যিস গাছে টেনে রয়ে গেল, আর গাছে বেঁধেও রয়ে গেল। উৎসব বলে, রাকার অচন্ননীর মা, ঘরের পাশ ছেড়ে সে নড়তে চায় না। তবুও উৎসব কিন্তু আশা করে চন্ননীর মা, চন্ননীকে কিন্তু পাওয়া যাবে। সে সেই জন্য ঘরের পাশ ছেড়ে কোথাও যায়নি। তাছাড়া টিনের বেশ একটা মুখবন্ধ কৌটো ছিল তার ঘরে। তার ঘরে একটা টিনের কৌটো ছিল, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। নিভুই মানে ভূমিহীন, অর্থাৎ ভূমিহীন মানুষদের জমি দেওয়া হবে সেই সম্পর্কিত একটা দরখাস্ত ছিল সেই কৌটোর মধ্যে। সেটা কিন্তু হারিয়ে গেছে। নকল মানে দরখাস্তের প্রতিলিপি। উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া, সে কৌটোটা বা কোথায়? অর্থাৎ সেই কৌটোটা কোথায় গেল সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যার নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি। অর্থাৎ তার হারানো সব কিছু সে খুঁজে পাওয়ার জন্য পাগলের মতো হয়েছিল। তাই কিন্তু সে সবার জন্য যে খিচুড়ি রান্না হয়েছিল সেটাতে খেতে পায়নি। তারপর যখন তার সম্বিত ফিরল, তখন আর খিচুড়ি নেই। ড্রাইডোল চালগুলি সে চিবিয়ে চিবিয়ে জল খেয়েছিল। অর্থাৎ ড্রাইডোল মানে শূন্য পাত্রে যে চাল ছিল সেটা চিবিয়ে সে জল খেয়েছিল। এভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যারা তাদের ছরাদ্দ করতে হবে। অর্থাৎ মাতলা নদীর তীরে যে গ্রাম, সেখানে ঝড় বৃষ্টিতে প্রচুর লোক মারা গেছে, তাদের একত্রে শ্রাদ্ধ শান্তি করতে হবে, সেই কথা বলা হয়েছে। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। যে শ্রাদ্ধ শান্তি করবে তার নাম মহানাম শতপথী, তাকে তারা খবর দিয়েছিল। কিন্তু মহানাম এখন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। মহানাম ছিল না, সে অন্য আরও দুটি গ্রামে গিয়েছিল এরকম শ্রাদ্ধ শান্তি করতে, সেখানের কাজ সেরে তবে সে আসবে। গ্রামবাসী অন্যেরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরতে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাব বলে নেচেই বা উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? এবার সে সাধন কি বলেছিল উৎসবকে, যে তুমি কেন কলকাতা যেতে চাইছো? সরকার তো ঘর করার জন্য খরচ দেবে, ঘর করার জন্য টাকা দেবে। উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সে একটা কথা বটে, সেটা ঠিক বলেছে। ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে, দেখতে বাসিনী আসতে পারেনি। বাসিনীও সেই গ্রামের। বাসিনী কিন্তু ঝড় জলে কার কতটা ক্ষতি হলো, তার মা ভাই বোন বেঁচে আছে কিনা সে কিন্তু দেখতে আসতে পারেনি। তার বোন আর ভাজ কলকাতা যাচ্ছিল। ভাজ বলতে ভাইয়ের পত্নী। তার বোন এবং ভাইয়ের পত্নী তারা কাজ করার জন্য কলকাতা যাচ্ছিল। ওরা কিছুকাল ঠিকই কাজ করবে। উৎসব আগেও গিয়েছিল একবার, অর্থাৎ কলকাতা আগেও গিয়েছিল উৎসব। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। অর্থাৎ এই বাড়িতে উৎসব কিন্তু আগেও একবার এসেছিল, তখন বাড়ির মধ্যে ঢুকতে পারেনি, বাইরে থেকে সেই বাড়িটা দেখেছিল। বারবাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। বাসিনীর মনিব বাড়িতে হেলাডোলা ভাত, এ গল্প গ্রামে সবাই শুনেছে। অর্থাৎ বাসিনী যে বাড়িতে কাজ করে সেখানে যে প্রচুর তাদের সম্পদ আছে, তারা যে প্রচুর চাল উৎপাদন হয় বাদা অঞ্চলে, সেগুলো যে তাদের যে প্রচুর জমি আছে সেটা কিন্তু ওই উৎসবের গ্রামের সবাই জানে। উৎসবের হঠাৎ মনে হয় কলকাতা গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা সে বলতে পারবে না। উৎসবের সেই জন্য মনে হয়েছিল যে কলকাতা গেলে সে খেতে পাবে। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে, না এইবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কী যে হলো
তা এখনও দিশে হচ্ছে না তেমন। অর্থাৎ সব সর্বশান্ত হয়ে উৎসব যেমন পাগল প্রায় হয়ে গেছে। ভাবতে গেলেই তার প্রথমে মনে হয় ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। সতীশ মিস্ত্রির হরকুল পাটনায় মোট 3 ধানে মরক। হরকুল পাটনা এগুলো বিশেষ ধরনের ধানের নাম আর কি। মরক লেগেছিল মানে মহামারী লেগেছিল। সতীশ মিস্ত্রির জমিতে ভাগ চাষি হিসাবে কাজ করতে উৎসব, সেখানে মরক লেগেছিল। উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে। উৎসব, মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? অর্থাৎ ওর মনিব সতীশ মিস্ত্রির ধানে যখন মরক লেগেছিল তখন কিন্তু উৎসব কেঁদেছিল। এটা সাধন বলেছিল, তুই কেন কান্না করছিস? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না, লক্ষ্মী না আসতে সেধে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু, আমরা খাবো কি? অর্থাৎ লক্ষ্মী বলতে এখানে ধানের কথা বলা হয়েছে। ধান আসার আগেই তাতে মরক লেগে মহামারী লেগে ধানগুলো নষ্ট হয়ে গেল, আমি কাঁদবো না, এরপর আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় ধান খেতে আগুন লাগার কথা, তারপরই মনে পড়ে যে রাতে ঝড় হয়। সেই সন্ধ্যায় অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। অর্থাৎ সেই ঝড়ের রাতের কথা বলা হয়েছে, সেই ঝড় হওয়ার আগে কিন্তু সে পেট ভরে ভাত খেয়েছিল। এই এত হিঞ্চে সেদ্ধ আর এতগুলি গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমন ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চন্নুনির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লৌকোলে যারা বেরিয়েছে বুঝি বা বোট মারা পড়ে। অর্থাৎ নৌকো নিয়ে যারা বেরিয়েছে তারা বুঝি সবাই মারা যায়। অর্থাৎ সেই ঝড় জলের রাতের আগের পূর্বাভাসটা এরকম ছিল, এরকম চন্নুনির মার মনে হয়েছিল। এই কথাটা বেশ মনে পড়ে। তারপরই মনে পড়ে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন সে খুঁটি রাখতে চায় নে, উগরে ফেলে দেবে, ভগবান ভগবান ভগবান। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফেন জল ছুটে আসছে, ব্যাস সব খোলামেলা একাকার। তারপর থেকে কি হলো, কোথায় গেল সব? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া। উৎসবের সেই ঝড় জলের রাতের কথা মনে পড়ে। তখন যেভাবে ও সর্বশান্ত হয়েছিল, সব হারিয়ে গিয়েছিল, সেই কথাটা কিন্তু উৎসবের মনে পড়ছে। উৎসহ কৌটোটা কোথায়? অর্থাৎ সেই কৌটোটায় যেখানে জমি চেয়ে দরখাস্তের নকল ছিল, সেই কৌটোটা কোথায়? বড় সুন্দর কৌটাখানা গো। চন্নুনিদের যদি রেখে যেত ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। অর্থাৎ চন্নুনি স্ত্রী এবং তার সন্তানদের যদি না নিত, ভগবান যদি তাদেরকে ভাসিয়ে না নিত, তাহলে কিন্তু উৎসবের বুকে আজ অনেক শক্তি থাকতো। তাহলে সে কৌটোটা নিয়ে সবাই ভিক্ষায় বেরোতো। সতীশবাবুর নাতি ফুট খায়, উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। অমন কৌটো থাকলে দরকারে এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো। কি হলো, হাত চালাও বাছা, ওদিকে শুনছো কর্তা হোম হবে, তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। উৎসব এইসব কথা ভাবছে, তখনই বড় পিসিমা এলো। সে কিন্তু উৎসবকে আবার কাঠ কাটার জন্য তাড়া লাগালো। বড় খিদে লেগেছে মাগো। উৎসব তার খিদে লেগেছে সেটা বলল বড় পিসিমাকে। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো, সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। বড় পিসিমা বলল, এখনই ভাত যদি হয়েও যায় তাও তুমি এখন খেতে পারবে না, কারণ তান্ত্রিক বলেছে সব রান্না করে রাখো, হোম শেষ হলে, যজ্ঞ শেষ হলে তারপরই খাবে। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতুকে জল খেয়ে এসো রাস্তার কল হতে, দেরি করো না মোটে। এ পিশাচের বাড়ি কেমন তা জাননি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। দেখো, বাসিনী কিন্তু উৎসবের জন্য মায়া আছে। সে লুকিয়ে কিন্তু একটা ঠোঙায় করে ছাতু নিয়ে এসছে উৎসবের জন্য। সে উৎসবকে দিল এবং বলল, তুমি তাড়াতাড়ি এটা খেয়ে জল খেয়ে আসো। কে মরতেছে হ্যাঁ বাসেনি? উৎসব প্রশ্ন করলো। কে মারা যাচ্ছে? তেকেলে বুড়ো, অর্থাৎ 3 কালের বুড়ো। 3 কাল দেখেছেন যে, তাকে তেকেলে বুড়ো বলা হয়। বাড়ির কর্তা মরবে নে, ওই যে হোমের যোগান দিচ্ছে, ওই মুটকি ওনার খাস ঝি। কর্তা মলে পড়ে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই,
টেকেলে বুড়ো মরছে, তার জন্যি হোম, জন্যি মানে জন্য। ছাতুকটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেড়ি, কচু শাক, শুষ্নো শাক। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খায়। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে। তাই হোক, পেট গভর ভরুক, কিন্তু সাগরে শিশির পড়ে। উৎসব টের পায় না কিছু, সে আবার ফিরে আসে। অর্থাৎ সেই ছাতু খাওয়ার পর উৎসবের কিন্তু যেন আরও বেশি খিদে পায়। খিদের জন্য ভেতর থেকে আরও যেন তাগিদটা বাড়তে থাকে। কোথা গেছলে? একটু বাইরে গেলাম মা। কাট কাটলে হোম, হোম হলে ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজবউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছো বাসিনি, সব রান্না তুলতে হবে। ওদিকে আবার মেজবউ চেঁচিয়ে বাসিনীকে বলছে যে তাড়াতাড়ি চলে আসো, খাবার ঘর মুছতে হবে। বাসিনী বলে, মুছিছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল? মাছের ঘর সব হলো? মাছের ঘর বলতে মাছের ঘর, যেখানে মাছ রাখা হয়েছে। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময় গা গেয়াতি বলেছিল, কলকাতায় যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের ছড়াত সেরে নিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না? এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াত হবে। উৎসব কালীঘাটে ছড়াত সারবে। সতীশবাবু বলেছে, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়। বউ ছেলে মেয়ে অপঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। অপঘাতে মরলে মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে। দেখো দেখো, এখানে বড় বাড়ির কথাবার্তা শুনে উৎসব কিন্তু বুকে বল পায়, কারণ সে খেতে পারবে। এবার উৎসব ভেবে নিয়েছে, যদি এখানে খেতে পায়, তারপর সে তার স্ত্রী, পুত্র এবং তার পরিবারের যারা মরেছে তাদের শ্রাদ্ধ শান্তিও সে কালীঘাটে গিয়ে করবে। এটা কিন্তু সে ভেবে নেয়। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না। পাকা ঘর কি ঝলঝলে পড়ে, ঝড় পড়ে? অর্থাৎ এখানে সতীশবাবুকে একটু ব্যঙ্গ করেছে। সতীশবাবু কিছু বুঝবে না, কারণ সে তো পাকা ঘরে থাকে। উৎসব নাইয়া থাকে কাঁচা ঘরে, নদীর পাড়ে। তোমার ধান চালো পাকা ঘরে থাকে। চোর ডাকাত নেবে না। দেশজোড়া দুর্যোগও তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলে না উৎসবকে। অর্থাৎ সেই সতীশ মিস্ত্রি যে ওর মনিব, সে কিন্তু তার কাছে ভাত চেয়েছিল, সে ওকে ভাত খেতে দেয়নি। তোকে একলা দিলে চলবে? অর্থাৎ তোকে একলাকে দিলে চলবে? উৎসব যখন তার মনিব সতীশ মিস্ত্রির কাছে ভাত চেয়েছিল, বিনিময়ে সে বলেছিল, তোকে একলা দিলে চলবে? তাহলেই পালে পালে পঙ্গপাল জুটবে। অর্থাৎ দলে দলে লোক আসবে ভাত চাইতে আমার কাছে। এ হলো ভগবানের মার। এ চোট থেকে তোকে বাঁচাতে পারি? অর্থাৎ এটা ভগবান তোকে করেছে, আমি এখান থেকে তোকে বাঁচাতে পারবো না। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই। সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আতপেটা সিকেপেটা উপোসের শুরু। অর্থাৎ সেই যখন মনিবের ধান নষ্ট হয়ে গেছিলো, তখন থেকেই কিন্তু উৎসবের আতপেটা সিকিপেটা, অর্থাৎ ভাত খেতে পাচ্ছে না তখন থেকেই, সেটা এখানে বলা হয়েছে। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে ওঠে। ভাত খেলে সে মানুষ হবে। উৎসবের পেটে ভাত নেই বলে উৎসব যেন প্রেত হয়ে গেছে, অর্থাৎ ভূতের মতো হয়ে গেছে। ভাত খেলে সে আবার পুনরায় মানুষ হবে। তখন বউ ছেলেমেয়ের জন্য কাঁদবে। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে। তখনই উৎসব প্রেত হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। অর্থাৎ উৎসব তখনও বিশ্বাস করতে পারছিল না যে ওর বউ ছেলে মেয়েকে আর খুঁজে পাওয়া যাবে না। যদি ও মানুষ থাকতো তাহলে ঠিক ও বুঝতো। সে কথা এখানে বলা হয়েছে। কত গরু মোষ ভেসে গেল চন্নুনির মতো কোন ছাড়। অর্থাৎ অনেক গরু মোষ সেই ঝড় জলের রাতে ভেসে গেছে, চন্নুনির মার তো যাবেই। উৎসব কাঠ কাটা শেষ করে 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে। অর্থাৎ ভাত খাওয়ার লোভে, ভাত খাওয়ার আশায় সে 2.5 মণ কাঠ কাটলো। তার গায়ে কিন্তু অতটা শক্তি নেই, তবুও সে ভাত খেতে পারবে এই আশা করে কিন্তু কাঠটা কেটে ফেললো, নইলে দেহে ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। উঠোনে
কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাড় দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে যেয়ে বসবো? বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীণু শ্রীণু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে, ডাক্তারকে কল দিন। অর্থাৎ এখানে উৎসব বড় পিসিমাকে প্রশ্ন করেছিল, আমার সব কাজ হয়ে গেছে, আমি কি বাইরে গিয়ে বসবো? বড় পিসিমা কিন্তু এই কথার জবাব দিতে পারে না, কারণ তান্ত্রিক উপরে যজ্ঞ শুরু করে দিয়েছে এবং নার্স নিচে নেমে এসে ডাক্তারকে কল দিতে বলল। বড় মেজো ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়। বাসিনী উৎসবকে বলে, তুমি যে বাইরে বসো দাদা। না, মন্তর বললে বটে, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টান দিলে। কর্তার দেহ থেকে বেদিটা হাঁচর পাচর করে বেরিয়ে এলো। চান করবোতে করে নাও না কেন? এবার বাসিনী এসে ওর দাদা উৎসবকে বলল, তুমি তাড়াতাড়ি চান করে আসো। বুড়ো কর্তা এখানে বলছে, দেখো, তান্ত্রিক যখন মন্ত্র বলল, বুড়ো কর্তা কিন্তু তখন মারা গেল। এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। উৎসব বলল, না, আমি এখন চান করব না, চান করলেই আমার খিদে পাবে। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। কেমন মন্দির, কেমন চাতাল! বাপরে, এসব নাকি বাদার দৌলতে। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরকেও বলবে। এখানে বলছে যে এদের এত সম্পদ, এত চাল সেই বাদায়, সেই জলাভূমিতে, সেটা কোথায়? উৎসব ভাবে, যদি আমি খেতে পারি, আমি যদি পেট ভরে ভাত খেতে পারি, আমি তাহলে সেই বাদাটার খোঁজ করব এবং আমার মতো যারা আছে তাদেরকে সবাইকে সেই বাদাটার কথা বলবো। মন্দিরের চাতালে তাস পেটে তিনটে ছেলে, অর্থাৎ তিনটে ছেলে মন্দিরের চাতালে বসে তাস খেলছিল। তারা বলে, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোমযজ্ঞ। ফালতু! কি ফালতু? বেঁচে থেকে ও কতদিন জীবন পাবে? 100। যত সব ফালতু। অর্থাৎ সেই তিনটে ছেলে তাস পেটাচ্ছে এবং বুড়োকে বাঁচিয়ে তোলার জন্য যেই যজ্ঞ হচ্ছে সেটাকে ফালতু বলে ওরা বিদ্রূপ করছে। উৎসব চোখ বুজে, এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না? কি কাণ্ড! মাতলা নদী সেরাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে তো উৎসবের বউ চন্নুনি ছোট খোকা অনেক দিন বাঁচে। উৎসবের চোখের কোলে জল গড়ায়। ভাত খাবে আজ, সেই আশাতে প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ভাতই সব। অন্ন লক্ষ্মী, অন্য লক্ষ্মী, ঠাকমা বলতো রন্ন হলো না লক্ষ্মী। অর্থাৎ সবার কথা ভাবতে ভাবতে উৎসবের চোখে আবার জল এসছে। কি হে, কাঁদছো কেন? সেই তাস পেটানো ছেলেদের মধ্যে একজনে বলল, কান্না করছো কেন? আমারে সুদচ্ছ বাবু? ও বলছে, আমাকে বলছো তোমরা? কি হে, আবার থেকে আসতেছি বাবু। ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। ওহ! তাস পেটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই, ঘুমো এসো। উৎসব সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। অবশ্য সে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। ইস, এ যে সাজবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো, কে তুমি? বাবু, আমি। চুরির মতলবে পড়ে আছো? না বাবু, এই বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? কেউ তার কথার জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞে হলো আর তুমিও মরলে? দাদা, তুমি যে 82তে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাই বুড়ো কর্তা কিন্তু যজ্ঞিতেও কোনো কাজ হয়নি, বুড়ো কর্তা মারা গেল, তাই জন্য বড় পিসিমা বিলাপ করছে। বাসিনীকে দেখতে পায় না উৎসব, তবে খুব কর্মব্যস্ত দেখে। কেত্তন না এলে বেরুন নেই, কে যেন বলে। কেত্তন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক। বড় পিসিমা বলেন, চন্দন বাড়ছ কেউ? খাটের টাকা কে নিয়েছে? বাগবাজারে ফোন করেছ? ফর্দটা দেখে দাও দেখি তো কেউ। খই ফুল ধুতি সব বস্তর। উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। কত যে সময় যায়, কত কি যে হতে থাকে।
উৎসব কিন্তু এই সমস্ত দেখতে থাকে, অর্থাৎ বুড়োকর্তা মারা গেছে, তাকে শ্মশানে নেওয়ার বন্দোবস্ত চলছে। মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে, নইলে দোষ লাগবে। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে, হোমযজ্ঞ করেও বুড়োকর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে একটুও কুণ্ঠিত দেখা যায় না। তিনি লাইন ধরে ফেলেন তার। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন, 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, অর্থাৎ তার 3 ছেলে হোম চলাকালীন উঠে গিয়েছিল বলে বুড়োকর্তাকে বাঁচানো যায়নি, এটাই তান্ত্রিক বলছিল। এসব কাজে বিঘ্ন পড়লে রক্ষে আছে, এ কথার আলোচনা খুব সরগরম হয় বাড়ি। শোকের কোনো ব্যাপার থাকে না, বাড়ির উনুনই জ্বলবে না। রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়োকর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। পেশাদারি দক্ষ সাপবাহকরা আধা দৌড় দেয়, ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। বড় পিসিমা বলেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিকে যা, ঘরদোর মুক্ত কর সব, বউরা যাও না, দাঁড়িয়ে বা রইলে কেন। অর্থাৎ বুড়োকর্তা যেহেতু মারা গেছে, তাই খাবার দাবারও ফেলে দিতে হবে। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। উৎসবের কিন্তু এবার ভীষণ চিন্তা হয় যে ওরা যে রান্না করেছে সব ফেলে দেবে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। এই যে ধরি। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। উৎসবকেও ভাতটা ধরতে দেয়, কারণ ভাত ফেলে দিতে হবে। আমাকে দে ভারীটা। মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, নয়তো কুকুর ছোটাবে, সকালে কাকে ঠোক দেবে, বামুন বলে। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। ভাত, বাদার ভাত তার হাতে এখন। পথে ঢেলে দেবে, কুকুরে খাবে। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে। অসুস বাড়ির ভাত খেতে নেই দাদা। অর্থাৎ এটা অসুস বাড়ির ভাত, এটা তুমি খেও না। খেতে নি? তুমিও যে বামুন হয়েছো, তুমিও কি ওদের মনে হয়ে গেছো? দাদা, বাগ্যতা করি, মানে দাদা তোমাকে সম্মান করি। উৎসব ফিরে দাঁড়ায়। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কামট বলতে কুমির জাতীয় এক ধরনের প্রাণী। দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। অর্থাৎ ভাত পেয়ে উৎসব এবার হিংস্র হয়ে গেছে। সে যে করেই হোক ভাতটা খাবে। উৎসব দৌড়তে থাকে। প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশনে চলে যায়। বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। অর্থাৎ বহুদিন পর উৎসব কিন্তু এতটা ভাত পেয়েছে, তাই সে কিন্তু প্রাণের সুখে সেই ভাত যেমন খুশি তেমন করে খেতে থাকে। চন্নুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। ভাত, শুধু ভাত, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। আছে আরেকটা বাদা আছে, সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। অর্থাৎ উৎসব বলছে যে বাদায় এত চাল হয়, সেই বাদাটার খোঁজ উৎসব পেতে চাইছে। আরও ভাত খেয়ে নি। চন্নুনি রে, তুইও খা, চন্নুনির মা খাও, ছোটো খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। এবার জল খাই, জল। অর্থাৎ অনেক ভাত খেয়েছে ও। খেতে খেতে ওর মনে হয়েছে ওর ভিতরেই যেন চন্নুনির মা, ছোটো খোকা, ওর সন্তান সন্ততি সবাই রয়েছে। সবাইকে বলছে, তোমরাও আমার সাথে খাও। তারপর আরও ভাত। ভোরের ট্রেনে চেপে বসে সোজা কেনিং যাচ্ছি। ভাত পেটে পড়েছে। এখন জানছি যে কেনিং হয়ে দেশঘরে যেতে হবে। অর্থাৎ ভাত পেটে পড়ার আগে উৎসবের কিন্তু মাথার কোনো ঠিক ছিল না। ভাত পেটে পড়েছে, এখন ওর মনে হয়েছে আমি ট্রেনে চেপে কেনিং যাব, আমার দেশে যাব। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। উৎসব কিন্তু ভাত খেয়ে ও কিন্তু ঘুম চলে আসে দু চোখে। ও কিন্তু হাঁড়িটা জাপটে ধরেই ঘুমিয়ে পড়ে স্টেশনেই। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম তার ভাঙেনি। অর্থাৎ পেট ভরে ভাত খেয়ে উৎসব কিন্তু সেখানেই ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা কিন্তু তাকে ধরে ফেলে। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের। সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে। দেখো, এখানে শেষে আমরা দেখতে পাই ভাত গল্পের মুখ্য চরিত্র উৎসব নাইয়া বড় বাড়ির পেতলের ডেকচি চুরির অপরাধে সে লোকজনের সাথে মার খায় এবং তাকে কিন্তু থানায় নিয়ে গিয়েছিল। তাই সে বড় বাড়ির চালের উৎস সেই বাদাটার খোঁজ করতে আর পারেনি। এখানে দেখো, এই বাদা গল্পে বাদা কিন্তু একটি প্রতীক।
বাধা একটি প্রতীক হিসেবে এখানে লেখিকা দেখিয়েছেন। সমাজের বৈষম্যপূর্ণ আর্থিক বিভাজনের পরিণতি যে কী হতে পারে সেটা কিন্তু এই গল্পে দেখানো হয়েছে। এই আর্থিক যে বিভাজন, বৈষম্য, আর্থিক বৈষম্য, তার ফলে কিন্তু ধনী ক্রমাগত ধনী আর গরিব ক্রমাগত কিন্তু আরও গরিবে পরিণত হচ্ছে। ধনীর সম্পদের উৎস কিন্তু এই গরিবরাই, তারাই কিন্তু এই সম্পদ তৈরি করে, কিন্তু এই সম্পদের উৎস কখনোই কিন্তু গরিব মানুষ জানতে পারে না, সেই উৎসের কাছে যেতে পারে না। তাই উর্বর ফসলের উৎস সুন্দরবনের বাদা অঞ্চলের বাসিন্দা হয়েও উৎসবের পেটে কিন্তু ভাত পড়ে না। তার বাদায় শুধু কি পাওয়া যায়? গেরি, গুগলি আর শুষ্ণ শাক। এটা কিন্তু লেখক এখানে দেখিয়েছে। শেষ পর্যন্ত কিন্তু উৎসব নায়িকাকে সেই জেলে যেতে হয়েছে। এখানেই গল্পের পরিসমাপ্তি। এরপরে আমি নিশ্চয়ই অন্য একটা ভিডিওতে গল্পের প্রশ্ন উত্তর, রচনাধর্মী বা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আসব। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আশা করি এরপরেও আরও এরকম ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারব।